একা শোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে, পিতৃ স্টোরি হাউসের 35 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে গল্পটা তোমাদের জন্য নিয়ে এসেছি, সেই গল্পটার সম্পর্কে বেশি কিছু বলবো না, সেটা তোমরা গল্পটা পুরোটা শুনলেই বুঝতে পারবে। তো একটুখানি বলে রাখি যে গল্পটা একটা আত্মাকে নিয়ে, যে মরে যাওয়ার পরেই বেঁচে ফিরেছিল, এবং তারপরে কি ঘটেছিল তোমরা গল্পটা পুরোটা শুনলে বুঝতে পারবে। তা যারা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, কারণ এইরকম ঘটনা সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমরা গল্পের দিকে যাই। ঘটনাটা প্রায় বছর 10 আগে। আমাদের গ্রামের এক লোক আঙ্গুমানের মফিদুলের বাড়ি চালাতো। নাম বলে অনেক হয়তো চিনবে। আমাদের হরিপদ কাকা মৃত লাশ নিয়ে মাঝে মাঝে বিভিন্ন জেলায় তার যাওয়া লাগতো। একদিন বিকেলে অফিসের নিচে চা খাচ্ছিলেন, তখন পিয়ন জানালো মিয়া গিয়ে খবর দেয় একটি মৃত লাশ নিয়ে তাকে ঠাকুরগা যেতে হবে। কাকা দেখলো লাশটা একটা মেয়ে, খুব সুন্দরী মনে হয়, কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়তো। খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথার এক পাশ হ্যাঁতলানো আর চুলগুলো এলোমেলো, দেহের বিভিন্ন স্থান থেকে রক্ত ঝরছে। ওনাকে প্রায় এমন লাশ নিয়ে অনেক জেলাতে যেতে হয়, তাই দেরি না করে দ্রুত সাথে একজনকে নিয়ে রওনা দিলেন। উনি যখন রওনা দিচ্ছিলেন তখন সন্ধ্যা হয় অবস্থা। তখন রাস্তাঘাটের অবস্থাও এখনকার মতো ভালো ছিল না। একটানা 4-5 ঘন্টা গাড়ি চালিয়ে একটা স্থানে এসে কিছু খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকলেন। খেয়ে দিয়ে আবার যখন রওনা দিলেন তখন রাত প্রায় 11টা। এই অঞ্চলের জন্য গভীর রাত, রাস্তার খুব একটা গাড়ি চলাচল নেই। কয়েক কিলোমিটার এগোনোর পর হঠাৎ করে একটা চাকা বিকট শব্দে বাস্ট হয়ে যায়। গাড়ি থেকে নেমে দেখলেন পেছনে চাকা বাস্ট হয়ে গেছে। এক্সট্রা চাকার জন্য গাড়িতে খোঁজ করে দেখেন, তাড়াহুড়ো ওনার অ্যাসিস্ট্যান্ট এক্সট্রা চাকাটা নিতেই ভুলে গিয়েছেন। অ্যাক্সিডেন্টের নাম ছিল সুবল। সুবল বলল, দাদা চাকা যেহেতু নাই, আমরা যেখানে খাওয়া দাওয়া করেছিলাম ওইখানে যাই, দেখি চাকা সারাতে পারি কিনা। হরিপদ কাকার কাছে এটা মানা ছাড়ার কোনো রাস্তা ছিল না, তাই সুবলকে কিছু টাকা আর নষ্ট চাকাটি নিয়ে দোকানের দিকে পাঠিয়ে দিলেন। গাড়িটা রাস্তার একপাশে সাইড করা ছিল। কতক্ষণ লাগতে পারে এই কথা চিন্তা করতে করতে তিনি গাড়িতে গিয়ে বসলেন। এমনিতেই জায়গাটা নীরব। একটু পর একটা দুটো বাস সাঁ করে পাশ দিয়ে চলে যায়। আশেপাশে কোনো একটা মানুষের কিংবা জনবসতির চিহ্ন নেই। আর রাত 11:30টায় কে বা আসবে। উনি একটা সিগারেট ধরিয়ে একটু পরপর একটা করে টান দিচ্ছেন আর চাকার আসার ব্যাপারটা নিয়ে চিন্তা করতে হবে। লুকিং গ্লাসে চোখ রাখছিলেন। এভাবেই তাকাতে তাকাতে হঠাৎ ভেতরে থাকা লুকিং গ্লাসে ওনার চোখ আটকে গেল। উনি সাহসী মানুষ ছিলেন, দ্রুত চোখটা সরিয়ে পিছনে তাকিয়ে দেখেন, না কিছু না, সব ঠিক আছে। আবার যখন সিগারেট টান দিয়ে লুকিং গ্লাসের দিকে তাকালেন তখন ভয় স্থির হয়ে গেলেন। তিনি পরিষ্কার দেখলেন মেয়েটা লাশ উঠে বসে আছে। এইবার উনি ঘাড় ঘোরাতে আর সাহস করলেন না। শরীর কাঁপছিল, ওনার মনে হচ্ছিল যেন দাঁতে দাঁত লেগে আসবে। হঠাৎ পেছন থেকে মেয়েটা বলে উঠল, দাদা আমি পানি খাবো, পিপাসায় গলা ফেটে যাচ্ছে। উনি অনিচ্ছা সত্ত্বেও পেছনে তাকিয়ে দেখেন সত্যি মেয়েটা শোয়া থেকে বসে আছে, আর ওর শরীরের দাগগুলা নাই, থেতলানোর দিকটা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে সে এতক্ষণ অজ্ঞান হয়েছিল। তখন জ্ঞান ফিরেছে। মেয়েটা আবারও বলতে লাগলো, দাদা আমার খুব পানি পিয়াসা পেয়েছে, আমাকে একটু পানি দেন। মেয়েটাকে দেখে স্বাভাবিক গলায় ওনার ভয় একটু একটু করে কাটছিল। উনি পাশে থাকা পানির বোতল মেয়েটার দিকে এগিয়ে দিলেন। পানিটা খেয়ে এক নিঃশ্বাসে শেষ করে এমন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। তারপর ওনার দিকে মুখ করে বলল লাগলো, জানেন দাদা এই পানির জন্য আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমার ভার্সিটি বন্ধ হয়ে যাওয়ার বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে বাস স্ট্যান্ডে আসি। আমি রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে একটু সামনে আগালাম, খেয়াল করতে পারিনি তখন যে একটা বাস দ্রুত হইতে আমার সামনে এসে পড়েছে। চোখের পলকেই বাসটা আঘাতে আমি সামনে পড়ে যাই, আর বাসটা ব্রেক করতে না পেরে আমার মাথার ঠিক বাম সাইড দিয়ে চলে যায়। যাওয়ার সময় আমার সমস্ত শরীরটাকে কয়েকবার রাস্তায় পিষে টেনে কিছু দূর নিয়ে যায়। চিৎকার করে বলতে চেয়েও
পারিনি, আমাকে কেউ পানি দাও, পিপাসায় আমার গলা ফেটে যাচ্ছে। আমাকে এক ফোঁটাও পানি কেউ দেয়নি। যখন একজন এসে আমাকে পানি খাওয়াতে চাইলো ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। পানির এক ফোঁটাও গলা দিয়ে নামলো না, গাল বেয়ে নিচে পড়ে গেল। আমার নিথর দেহটা অ্যাম্বুলেন্সে তোলা হলো। আমার আইডি কার্ড দেখে ভার্সিটি থেকে তথ্য নিয়ে আমার কাজ দিল আমাকে বাড়ি পৌঁছে দিতে। মেয়েটা এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটু চুপ হয়ে আবার বলল, দাদা, আমার আব্বা আম্মা আর ভাই বোনকে বলবেন আমার জন্য যেন না কাঁদে। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে পানি খাওয়ানোর জন্য। আমি এখন শান্তিতে ঘুমোতে পারবো। এই কথা বলে মেয়েটা আবার শুয়ে পড়ে। ঠিক তখন তিনি জানালা দিয়ে পিঠে কারো হাতের ছোঁয়া পান। যে চাকা ঠিক করতে গেছিল সুবল এসে গিয়েছে। পিঠে হালকা ধাক্কায় সে দিয়েছে, দাদা চলেন, চাকা ঠিক হয়ে গেছে। উনি সারাকে খেয়াল করলেন ওনার পুরো শরীর ঘামে ভেজা। হরিপদ কাকা একবার পেছনে লাশের দিকে আর একবার সুবলের দিকে তাকান। সুবল কিছুই বোঝে না। চাচাকে সুবল চাকাটা লাগিয়ে আবার রওনা দিতে দাঁড়াতে হরিপদ কাকা ভাবলেন হয়তো ওনার তন্দ্রা এসেছিল, তাই ভুলভাল চিন্তা করেছেন। গাড়ি চালু করতে যাবেন এমন সময় সুবল বলল, দাদা এত ঘামছেন, একটু পানি খেয়ে চোখে মুখে একটু পানি দিয়ে নিন, লাগবে না। এই বলে যে পানির বোতলটা তুলে নিয়ে বলল, এ কি দাদা, বোতল তো পানি শেষ। যতদূর মনে পড়ে আমি পানি ভরেই দোকান থেকে বের হয়েছিলাম। আপনি খেয়েছেন নাকি? হরিপদ কাকা কী বললেন বুঝে না ঠিক তিনি নিজে সরে গিয়ে সুবলকেই সেই স্টিয়ারিংয়ে বসালেন। এরপর থেকেই তিনি আর কোনোদিন অ্যাম্বুলেন্সে চালান না। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? আমার তো খুব খারাপ লাগলো গল্পটা শুনে, কারণ একটা মেয়ে এরমভাবে মারা গেল। তো গল্পটা তোমরা কেমন লাগলো গল্পটা তোমরা নিশ্চয়ই কমেন্টে বলবে। আর এরকম গল্প পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর গল্পটাতে লাইক এবং শেয়ার করে দাও। আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক ঘটনা নিয়ে।